প্রথমে অ্যানালজি দিয়ে শুরু করি। হ্যাঁ, অ্যানালজি মানে অ্যানালজি আর কি, এটা মানে হচ্ছে মিল। রৈখিক এজের এস, কৌণিক এজের হচ্ছে থিটা। রৈখিক এজের ভি, কৌণিক এজের হচ্ছে ওমেগা। রৈখিক এজের হচ্ছে এম, এ দিই এ, কৌণিক এজের হচ্ছে আলফা। রৈখিক এজের এম, কৌণিক এজের আই। রৈখিক এজের হচ্ছে তোমার হচ্ছে এফ, কৌণিক এজের যে কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে টাও। অর্থাৎ বস্তু 1D-তে সামনের দিকে ত্বরণ ঘটাতে যে বল দিতে হয় সেটা হচ্ছে এফ, আর ঘোরাঘুরি ক্ষেত্রে যে বল দিতে হয় তার নাম হচ্ছে টর্ক। এই বলটা কীভাবে পরিমাপ করে, বলের সাথে ব্যাসার্ধটা গুণ দিয়ে। তাহলে ব্যাসার্ধ এবং লম্ব বল গুণফলটা হচ্ছে টর্ক। এবার আমরা কি জানি, পি ওই জায়গা হয়ে যাবে কি এল, আর কাইনেটিক এনার্জি এটা ওই জায়গা কি হয়ে যাবে বাবা, এই জায়গা হবে কাইনেটিক এনার্জি এইটা। তাহলে এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে ডাব্লিউ, এবার এটা হচ্ছে ডাব্লিউ। এবার খেয়াল করো এপি কলম কি লিখতে পারি গো, এম এ। তাহলে টাউ ইকুয়াল আমি কি লিখতে পারি, এম এর দায়িত্ব পালন করবি আই, এর দায়িত্ব পালন করবি আলফা। পি সমান কি লিখতে পারি, এম ভি। পি সমান কি লিখতে পারি, এম ভি। রৈখিক ভরবেগ, কোনই ভরবেগ কত, এম এর দায়িত্ব পালন করবি কি দেখো তো আই, আর ভির দায়িত্ব পালন করবি দেখো তো ওমেগা। এবার কাইনেটিক এনার্জি মানে কত, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি মানে কত, হাফ এম এর দায়িত্ব পালন করছে কে আই, আর ভির দায়িত্ব পালন করছে ওমেগা, তারপর স্কোয়ার। ডাব্লিউ সমান কত, এফ এস। এই ডাব্লিউ সমান কত খেয়াল করো, টক টাও ইন্টু বাবা এস এর দায়িত্ব পালন করবি, এফ এর দায়িত্ব পালন করবি টক টাও, এস এফ এর দায়িত্ব টক টাও, আর এস এর দায়িত্ব পালন করবি কে থিটা। এবার আমরা যদি একটু সম্পর্কটা আনার চেষ্টা করি তাহলে কেমন হবে, সম্পর্কটা আনার চেষ্টা করলে এস এবং থিটার মধ্যে সম্পর্ক কি, এস সমান আর থিটা। ভি এবং ওমেগার মধ্যে সম্পর্ক কি, ভি ইকুয়াল আর ওমেগা। এ আর আলফার মধ্যে সম্পর্ক কি, এ ইকুয়াল আর আলফা। এম এবং আয়ের মধ্যে সম্পর্ক কি বলো দেখি, এম এবং আয়ের মধ্যে সম্পর্ক, তাহলে তোমার হচ্ছে আই ইকুয়াল কত বাবা, এম আর স্কোয়ার। এইটা হচ্ছে অ্যানালজি। তাহলে এই জিনিসটা তুমি একটু নগদ মনে রাখবে, এটা হচ্ছে পুরো চ্যাপ্টারের শর্টকাট। এইটা পুরো চ্যাপ্টারের কি কাট, শর্টকাট পুরো চ্যাপ্টারের শর্টকাট এইটা, ঠিক আছে। তাহলে এস এর দায়িত্ব পালন করবি কে থিটা, ভির দায়িত্ব পালন করবি ওমেগা, এর দায়িত্ব পালন করবি আলফা, এম এর দায়িত্ব পালন করবি আই। এফ ইকুয়াল আমরা কি জানি এম এ, টক টাও হবে কি আই আলফা। পির দায়িত্ব পালন করবি এম ভি, এল সমান কত আই ওমেগা, আর পি ইকুয়াল কত হচ্ছে তাহলে এল, পির দায়িত্ব পালন করবি এল সমান কত আই ওমেগা। কাইনেটিক এনার্জি মানে কত, হাফ এম ভি স্কোয়ার, আর কাইনেটিক মানে কত হাফ আই ওমেগা স্কোয়ার। ডাব্লিউ সমান এফ এস, আর এখানে ডাব্লিউ সমান কত বাবা, ডাব্লিউ মানে কি বাবা, কৃত কাজ ডাব্লিউ সমান এফ এস, আর এখানে বলবো কৃত কাজ ডাব্লিউ সমান কত টাও ইন্টু থিটা। এবার খেয়াল করবে ডাব্লিউ সমান এটা হচ্ছে ধ্রুব বল গতি কৃত কাজ। আমরা এটা কিন্তু পুরো পাঠটা পড়ে ফেলবো কিন্তু কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে। ধ্রুব বল গতি কৃত কাজ হচ্ছে এফ ইন্টু এস, আর পরিবর্তনশীল বল গতি কাজ হচ্ছে ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। আর এইটা ওই জায়গা হয়ে যাবে কত খেয়াল করো, এটা এই জায়গা হয়ে যাবে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন টাও টি ইন্টু ডি থিটা। এটা খেয়াল করো, ডি এক্স দিতে পারো, এসও দিতে পারো। তাহলে এস এর জায়গা কত হবে বাবা বলো, ডি থিটা, আর এফ এর জায়গা কত হবে টাও। ইন্টিগ্রেশন এটা একটু দ্রুত মুখস্থ করে নাও, আমি কিন্তু ধরবো, দ্রুত একটু মুখস্থ করে নাও দ্রুত। বাবা উপায় নাই, আমার এটা ইয়ে করা লাগবে, এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, এগুলো আমরা অন্তত এই চারটা আমরা কি করব, এই চারটা আমরা তোমার প্রমাণ করব। একটু দেখো, প্রথমেই আমরা এটা প্রমাণ করার আগে তোমার সাথে কিছু কথা বলতে হবে আমার, তাহলে এটা প্রমাণ করে ভালো লাগবে। এক নম্বর উদাহরণ ধরো, আমরা এখানে যারা আসি আর কি 20 জন পার্সনে আমরা এইখানে লাইন বাই লাইন দাঁড় করলাম একটা স্কুলের ফিল্ডে মাঠে, এই উদাহরণ বারবার দিয়েছিলাম। এবার এখান থেকে প্রত্যেককে আমি এখানে নিয়ে আসলাম, অর্থাৎ দৌড় মানে প্রত্যেকে পরিধি বরাবর অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে প্রত্যেকে এই লাইন বরাবর চলে আসলো। তাহলে আগে ছিল এই লাইনে সবাই, এখন চলে যাচ্ছে সবাই এই লাইনে। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসলে কোন বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, কোন বরাবর 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকের জন্য কোণিক সরণ হচ্ছে 90 ডিগ্রি। তবে যাই এখানে আছে তার জন্য কোণিক সরণ হবে কোণিক সরণ হবে 90, যাই পরে আছে তার জন্য 90, কিন্তু এই যাই শুরুতে এখানে যা আছে তার জন্য রৈখিক সরণ পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব হবে কম, আর যাই লাস্টে থাকবি তার জন্য পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব হবে বেশি।
এই বিষয়টা আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আমরা এটাকে একটু এটার সাথে একটু তুলনা করি। এই অক্ষের সাপেক্ষে এটা আমি ঘোরাতে চাই, এই যে এরকম আর কি, এই যে এটা, এই যে এরকম, এটা দেখো লম্ব অক্ষ, এটার সাপেক্ষে ঘোরাতে চাই, এইভাবে ঘোরাতে চাই। একটু খেয়াল করে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ, এর সাপেক্ষে ঘোরাতে চাই। এখানকার যত কোণা আছে, প্রত্যেকটা কোণা একটু খেয়াল করো। আমি যদি এখন কোন লাইন বরাবর আছে, এই লাইন বরাবর, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, প্রত্যেকটা কোণা কিন্তু এখানে এই লাইন বরাবর চলে যাচ্ছে, এখান থেকে এনে, কারণ প্রত্যেকটা কোণের সরণ হচ্ছে কত, 90 ডিগ্রি। যদি তাই হয়, একটু সাবধানের সাথে একটু ডিল করতে হবে এই বিষয়টা। এটা আমার ঘূর্ণন অক্ষ, এটা আমার একটা কাঠি। আচ্ছা, কাঠিটা আমি এক লাইনে দাগ দিয়ে তোমাকে বুঝতে যাচ্ছি, কারণ এখানে আমি লাইন টানতে হবে মেলাগুলো। এখান থেকে কাঠিটা নিয়ে যাচ্ছি এখানে, এই লাইন বরাবর, এইখান থেকে এই লাইন বরাবর নিয়ে যাচ্ছি। তাহলে বলো তো দেখি কৌণিক সরণ কত হলো, এই লাইন বরাবর নিয়ে আসছি। তো খেয়াল করো, এটা হচ্ছে 1 নম্বর কোণা, এখানে আরেকটা কোনো বিবেচনা করি 2 নম্বর কোণা, আরেকটা কোনো বিবেচনা করি 3 নম্বর কোণা। তাহলে 1 2 3। এখানে খেয়াল করো, এই কোণটা চলে আসবে, যখন আমি নিয়ে আসবো এখানে চলে আসবে, এই কোণটা চলে আসবে এখানে, এই কোণটা চলে আসবে এখানে। এই কোণার জন্য আমাদের পরিধিব অতিক্রান্ত দূরত্ব কত হবে? এটা হচ্ছে 1 নম্বর কোণা, 2 নম্বর, এটা 3 নম্বর। পরিধিব অতিক্রান্ত দূরত্ব হবে 4, এইটা প্রত্যেকটা কোণা কৌণিক সরণ কি হবে 90। এটা চলে যাবে এখান থেকে এখানে, বলো কৌণিক সরণ কত হলো 90। এই কোণটা চলে গেল এখান থেকে এখানে, কৌণিক সরণ কত হলো 90। বাট এই কোণ যখন এখানে গেছে, ধরো এটা টি টাইমে গেছে, কত টাইমে গেছে বাবা? টি টাইম। তাহলে বলো তো ই গেছে এখানে কত টাইমে? টি টাইমে। ইও গেছে এখানে কত টাইমে? টি টাইমে। ইও গেছে এখানে কত টাইমে? টি টাইমে। কারণ সবাই আছে একটা কাঠির উপরে। দেখো 1 2 3 4 5 6, বলো তো দেখি এই কোণটা এখানে গেল কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। ইও গেছে কয় সেকেন্ডে? ইও গেছে কয় সেকেন্ডে? আচ্ছা, প্রত্যেকটা কোণের জন্য কৌণিক সরণ যেহেতু সেম, আর নির্দিষ্ট একটা প্যাটার্ন করে ধরা হয়েছে, নির্দিষ্ট একটা প্যাটার্ন করে, তাহলে আমরা থিটা মানে প্রত্যেকটা কোণের কৌণিক সরণ সেম। তাহলে আমি থিটা মানে ওমেগা মানে কি জানি? কৌণিক বেগ। কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। তাহলে এখানে আমি কত ডিগ্রি দিতে বলো দেখি? 90। 90 মানে কত? π/2, তাই তো? তাহলে এটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে এর জন্য কৌণিক সরণ কত হবে? θ/t। এর জন্য θ/t, এর জন্য θ/t। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে 1 2 3 থেকে শুরু করে এখানে যাবতীয় কোণা যেটা আছে, সেই কোণাগুলো যখন এই লাইনের উপর চলে আসবে, প্রত্যেকটা কোণার এখান থেকে এখানে আসার পর প্রত্যেকটা কোণার ওমেগা হবে সেম, কৌণিক বেগ, এবং প্রত্যেকটা কোণার কৌণিক সরণও সেম, থিটাও সেম, কারণ প্রত্যেকটা কোণে এই হবে। বাট বলো তো দেখি, এই 1 নম্বর কোণা এখান থেকে এখানে আসছে কত টাইমে? টি টাইমে। 2 নম্বর কোণা এখান থেকে এখানে আসছে কত টাইমে? টি টাইমে। 3 নম্বর কোণা এখান থেকে এখানে করছে কত টাইমে? টি টাইমে। 1 নম্বর কোণার পরিধি অতিক্রান্ত দূরত্ব কত? S1। 2 নম্বর কোণার S2। 3 নম্বর কোণার S3। তাই তো বাবা? তাহলে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো বাবা, যে এর পরিধি অতিক্রান্ত যে সরণ সেটা কত? S1, এর S2, এর S3। বলো তো চোখের দেখায় কোনটা মনে হচ্ছে সবচেয়ে বড়? লাস্টেরটা। তাহলে এখানে আমি যদি পরিধির উপর অতিক্রান্ত দ্রুতি বলো আর বেগই বলো, যেটা বলো না কেন, সে যদি বের করতে চায় তাহলে কি দেবো? V1, এটার জন্য দেবো V1 একের জন্য, S1/T। 2 এর জন্য কত দেবো? V2 সমান S2/T। V3 সমান কত দেবো? V3 সমান S3/T। আচ্ছা দেখো তো, প্রত্যেকটা বেগের মান কি সেম না? বলো তো কোন বেগের মান বেশি? V3টা বেশি, কারণ এই দূরত্ব বেশি, প্রত্যেকের সময় কিন্তু সেম, দূরত্ব বেশি, তো আমাদের বেগের মান কি হবে? বেশি। অর্থাৎ এখানে বলবো যে V1 এর থেকে বেশি হচ্ছে V2, এর থেকে বেশি হচ্ছে কত? V3। এইটা। তাহলে এখন খেয়াল করো তো বাবা, প্রত্যেকের জন্য এরপর যে পরিধি উপর অতিক্রান্ত বেগ তা হবে কিন্তু বেশি। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, এই কিন্তু এই একই দূরত্ব কভার করবি টি টাইমে, আবার এই দূরত্ব কভার করবি টি টাইমে, এই দূরত্ব কভার করবি টি টাইমে। এর কভার করতে আমাদের এ হবে স্লো, এ হবে একটু ফাস্ট, এ হবে আরও ফাস্ট, কারণ অ্যাট দ্য সেম টাইম যাচ্ছে এরকম। তাহলে এটা আমি তোমাকে বললাম। এখন খেয়াল করো, এটা আমি কি বোঝাচ্ছি ধরো দেখি, এটা আমি তোমাকে ধরো সমকৌণিক বেগ বুঝালাম। যদি আমার কৌণিক বেগ পরিবর্তন হয় তখন আমার কি হবে? একটু এই দিকে তাকায়ও, ঠান্ডা মাথায়। এই লাইনের উপর আছে কোণাগুলো, অর্থাৎ একটা দণ্ড এই লাইনের উপর চলে আসবে, গেল। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 1 2 3। এর জন্য কৌণিক বেগ কত? 0। এর জন্য কৌণিক বেগ 0, এর জন্য কৌণিক বেগ 0, কারণ এখানে স্থির আছে। এবার এই প্যাটার্নে গেল, খেয়াল করো, প্রথমে ধীরে ধীরে বাড়তে 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 আরো বাড়লো। তার মানে এইটা কোন একটা মোমেন্টে এখানে চলে আসছে, এখানে, আর এখান থেকে এখানে চলে গেছে। একটু খেয়াল করো, এটা যদি 45 ডিগ্রি হয়, খুব ঠান্ডা মাথায়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বলো তো এখানে কোণ সরণ একটু করেছে 45 ডিগ্রি, আবার করেছে 45 ডিগ্রি। তো এই দিকে কি ছিল? খেয়াল করো, 0। ধীরে ধীরে কৌণিক বেগ বাড়লো, বাড়লো,
আচ্ছা বলো তো এই 45 ডিগ্রি অতিক্রম করতে এবং এই 45 ডিগ্রি অতিক্রম করতে কি একই সময় লাগছে, ভিন্ন সময় লাগছে? কোথায় কম লাগলো, কোথায় বেশি লাগলো? ঠান্ডা মাথায় বলো। বলো তো এই ক্ষেত্রে স্পিডে গেছে না? তাহলে এই 45 ডিগ্রি স্মরণ করতে আমার সময় লাগছে কম, আর এই 45 ডিগ্রি করতে সময় লাগছে। এটা 1 নম্বর কোণে আসবে এখানে, 2 নম্বর কোণে চলে যাবে এখানে, 3 নম্বর কোণে চলে যাবে এখানে, তাই তো? আর 1 নম্বর কোণে এখান থেকে ঘুরে আবার কোথায় চলে যায় এখানে, 2 নম্বর কোণে চলে যায় এখানে, 3 নম্বর কোণে চলে যাবে এখানে, তাই তো? তাহলে 1 নম্বর কোণায় খেয়াল করে দেখো, এখান থেকে যখন এখানে চলে যাচ্ছে, 2 নম্বর কোণে এখান থেকে এখানে চলে গেছে এইখানে, 3 নম্বর কোণে এখান থেকে এখানে চলে গেছে। একটু খেয়াল করো, এই দূরত্ব হচ্ছে S1, সময় লাগলো T1, এই দূরত্ব হচ্ছে S2, সময় লাগলো T2, এই দূরত্ব হচ্ছে S3, সময় লাগলো T3। আচ্ছা সময়গুলো কি একই লাগছে নাকি ভিন্ন লাগছে? একটু ভালো করে চিন্তা করে বলো। একই লাগছে, তাহলে রেখে দেবো টি, রেখে দেবো টি, রেখে দেবো টি। বিষয়টা এমন 1 2 1 2, দেখো 1 2 3, খেয়াল করো 1 2 3। আচ্ছা বলো তো এইটা অতিক্রম করতে কত সময় লাগছে? 1 সেকেন্ড। আবার আবার 1 2 1 2 3 1 2 3 1 2 3। দেখো এইটি কিন্তু দ্রুত অতিক্রম করছে, তার মানে এখানকার সময় তুলনা এখানকার সময় কি লাগবে? কম। তাহলে এটা যদি T1 দেয় তাহলে এটা কত দেবো? T1। এটা কত দেবো? T1। একটু খেয়াল করে দেখো তো বাবা, এখানে আসার পরে কৌণিক সরণ, এর জন্য কৌণিক সরণ 1 নম্বর কোণের জন্য কৌণিক সরণ যা, 2 নম্বর কোণের জন্য কৌণিক সরণ 45, 3 নম্বর কোণের জন্য 45। তাহলে এখানে কৌণিক বেগের মান প্রত্যেকটা কোণার কি হবে? সেম। ধরো এটা হলো 10 রেডিয়ান পার সেকেন্ড, এটা হলো 10 রেডিয়ান পার, বলো রেডিয়ান পার সেকেন্ড, এটা হলো 10 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে প্রত্যেকের জন্য কৌণিক বেগের মান কি? সেম। প্রত্যেকের জন্য কৌণিক বেগের মান কি? কৌণিক বেগের মান সেম। কেন? প্রত্যেকে একটা লাইনের উপর আছে, কৌণিক বেগের মান সেম। আচ্ছা এরপর একটু খেয়াল করো, এরপর এখান থেকে 1 2 3 1 2 3 এখানে, এরপর এখান থেকে এখানে আসছে 1 সেকেন্ডে কিন্তু কম সময়ে। তাহলে এখানে এসে কৌণিক বেগ কত হলো? কৌণিক বেগ কিভাবে পাবো স্যার? থিটা ডিভাইড বাই টি, এখানে দেবো 45 ডিগ্রি ডিভাইড বাই T1। আচ্ছা বলো তো এখানকার পরিধির উপর বেগ কত? যদি বস্তু 0 থাকে তাহলে V সমান 0, V1 V2 কত? V3। আচ্ছা এখানে আসার পর পরিধির প্রকার বেগ সেম হবে না ভিন্ন হবে? হ্যাঁ, কারণ অতিক্রান্ত দূরত্ব কি ভিন্ন। তাহলে এখানে বেগ হলো কত? সাপোজ ধরো 5 মিটার পার সেকেন্ড, এই কোণের বেগ কত? এখানে আসে 10 মিটার পার সেকেন্ড, এই কোণের বেগ 15 মিটার পার সেকেন্ড, কিন্তু প্রত্যেকের কৌণিক বেগের মান কি ছিল? সেম। এবার যখন এখান থেকে আসে এখানে আসলো, প্রত্যেকটা কোণের কৌণিক বেগের মান সেম হবে। কেমন? 20 রেডিয়ান পার সেকেন্ড। এটা হবে কত? 20 রেডিয়ান পার সেকেন্ড। এটা কত হবে? 20 রেডিয়ান পার সেকেন্ড। এটা হবে। খেয়াল করো, এবার এই কোণটা যদি তুমি খেয়াল করো, এখানে আসছে কত সময়? T2 টাইমে। এটা কত? T1। এটা কত? T2। এটা এখান থেকে এখানে আসছে T2 টাইমে। এই কোণটা এখান থেকে এখানে আসছে T2 টাইমে, তাই তো? আর এখানে কৌণিক বেগের মান কত হলো? 20। এখানে কত হলো? 20। এখানে কত? 20। এবার যখন লাইনটা যখন এতেই চলে আসে, এখানে কৌণিক বেগের মান একই থেকে ভিন্ন হয়ে যাবে। তবে এই লাইনের উপর যারা আছে প্রত্যেক কৌণিক বেগ কি হবে? সেম। এবার একটু খেয়াল করো বাবা, এখানে কৌণিক বেগের পরিবর্তন কত? 1 নম্বর কোণা একটুকুর মধ্যে 10 না? কৌণিক বেগের পরিবর্তন মানে 10 - 0 10, 10 - 0 10, 10 - 0 10। তাহলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কোণার কৌণিক বেগের পরিবর্তনের হার থাকবে সেম। কৌণিক বেগের পরিবর্তন হারকে বলা হয় কৌণিক ত্বরণ। তাহলে প্রত্যেকটা কোণে কৌণিক ত্বরণ কি হবে? সেম। প্রত্যেকটা কোণে, এখানে যতগুলো কোণ আছে প্রত্যেকটা কোণে কৌণিক ত্বরণ কি হবে? সেম। আচ্ছা এই কোণগুলো যখন এখান থেকে এখানে যাচ্ছে, দেখো তো এখানে কৌণিক বেগের পরিবর্তন কত? 10। এখানে 10, এখানে 10, এখানেও পরিবর্তন হার কি? সেম। তাহলে এই বস্তুটা একটা প্যাটার্ন করে যাচ্ছে, ধীরে ধীরে কৌণিক বেগের মান বাড়তেছিল। এখানে এই কোণার কৌণিক ত্বরণ যা রাস্তার পরে, এই কোণে কৌণিক ত্বরণ তাই, এই কোণে কৌণিক ত্বরণ তাই। তাহলে বলো তো কি কি চেঞ্জ হয় না? এটা ঘূর্ণনশীল বস্তুর 3টা জিনিস চেঞ্জ হয় না। এটা হচ্ছে কৌণিক সরণ, প্রত্যেকটা কোণার, এখানে যতগুলো কোণ আছে প্রত্যেকটা কোণের 3টা জিনিস চেঞ্জ হবে না যদি এভাবে ঘুরতে থাকে। প্রত্যেকের কৌণিক সরণ হবে সেম। এভাবে ঘুরতে থাকলে প্রত্যেকের কৌণিক বেগ হবে সেম। সেই কৌণিক বেগ বাড়তেও পারে আবার একই থাকতে পারে। আবার এভাবে যদি যায় তাহলে প্রত্যেকটা কোণার কৌণিক ত্বরণ হবে সেম, কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে? 1 রৈখিক বেগ, 2 রৈখিক সরণ, 3 রৈখিক ত্বরণ। তাহলে রৈখিক সরণ চেঞ্জ হবে, রৈখিক বেগ চেঞ্জ হবে, রৈখিক ত্বরণ চেঞ্জ হবে। কারণ একটা এর বেগ একরকম, এর বেগ একরকম, এর বেগ একরকম। শুরুতে তো স্থির ছিল বাবা, কিন্তু যখন রান করা শুরু করলো একটা একরকম, একটা একরকম, একটা একরকম। আচ্ছা এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা দিয়ে ব্যাখ্যা করা যায়, এটা দিয়ে। আরেকটা কিভাবে ব্যাখ্যা করা যায়?
ভি ইকুয়াল আমরা কি জানি আর ওমেগা। এই কোণের ব্যাসার্ধ কত R1, এই কোণের ব্যাসার্ধ R2, এই কোণের ব্যাসার্ধ R3। দেখো তো যার ব্যাসার্ধ বেশি, ওমেগা তো সবারই সেম ভাই, এর দা যার ব্যাসার্ধ বেশি তার ভি বেশি, এর ব্যাসার্ধ কম একটা একটু বেশি একটা আরো বেশি, তাহলে প্রত্যেকটা কোণার ভি কি হবে আলাদা, ভি কি হবে, অর্থাৎ যতই দিকে থাকবো যতই ব্যাসার্ধ বাড়তে থাকবে ততই ভি ইকুয়াল আর ওমেগা। তাই তো ওমেগা হচ্ছে ভি মানে কি রৈখিক বেগ পরিধির প্রকার বেগ, আর মানে ব্যাসার্ধ। তাহলে এই বস্তু যখন যাচ্ছে এই ব্যাসার্ধ নিয়ে যখন যাচ্ছে এই ব্যাসার্ধ নিয়ে যাচ্ছে তখন ব্যাসার্ধের মান ওমেগা, এখানকার কৌণিক বেগ বসাই দিলে আমি কে পাবো এখানকার রৈখিক বেগ পাবো। তাহলে এই ব্যাসার্ধ কি বেশি, তাহলে যার ব্যাসার্ধ যত বেশি ওমেগার মান যেহেতু সেম কনস্ট্যান্ট প্রত্যেকটা কোণার এই লাইনের উপর কার, তাহলে ওমেগা যেহেতু সেম যার বেগ বেশি হবে যার আর বেশি হবে তার বেগ কি হবে বেশি হবে। ক্লিয়ার কিনা? আমরা এই বিষয়টা একটু এখান থেকে দেখি, খেয়াল করবা একটু। এখানে যতগুলো কোণ, খুব সুন্দর করে খেয়াল করবা, এখানে যতগুলো কোণ আছে এর দায় পাড়ি দেওয়া পড়া এটা সমস্যা, ভালো করে খেয়াল করবা। এখান থেকে 2 মিটার দূরে যে বস্তু আছে মানে ভর আছে, এখান থেকে 2 মিটার দূরে যে ভর আছে, এখান থেকে 2 মিটার দূরে যে ভর আছে প্রত্যেকের ব্যাসার্ধ কি সেম সেম সেম। তাহলে এই প্রত্যেকটা কোণার এখানকার প্রত্যেকটা কোণার বলবেন ভয় পাও নাকি, প্রত্যেকটা কোণা বৃত্তচাপ কি সেম না, তাহলে প্রত্যেকটা কোণার রৈখিক বেগ কি হবে সেম। বাট এই কোণা এই কোণা এই কোণা প্রত্যেকটা কোণার ব্যাসার্ধ কিন্তু ভিন্ন ভিন্ন, এর রৈখিক বেগ এর রৈখিক বেগ এর রৈখিক বেগ হবে ভিন্ন, এর কৌণিক বেগ এর কৌণিক বেগ এর কৌণিক বেগ হবে একই, এবং এখানে যতগুলো কোণা আছে প্রত্যেকের কৌণিক বেগ হবে একই। কে একটু খেয়াল করো, আমি এই লাইন থেকে একবার ঘুরে যখন নিয়ে আসবো এখানে তখন প্রত্যেকটা কোণা এক্সিসের সাপেক্ষে কত ডিগ্রি ঘুরছে 360। বাবা এই যে এখান থেকে এই যে দেখো এখানে ফুটা আছে কিন্তু ফুটা, আর এই মাথার তো ফুটা নাই, তাহলে আমি যদি একবার এঙ্কেরে ঘুরাই এই ফুটার কাছে তোমাদের এই ফুটার কাছে আবার নিয়ে আসবো, তাহলে দেখো খেয়াল করে দেখো প্রত্যেকটা কোণা একবার ঘুরিচ্ছে প্রত্যেকটা অবস্থান থেকে। এইটা বলো তো দেখি এই পাশের কোণাটা একবার ঘুরে যাচ্ছে কিনা, এই কোণাটাও একবার ঘুরে যাচ্ছে কিনা, এই কোণাটাও কয়বার ঘুরে যাচ্ছে, এখানে প্রত্যেকটা যত কোণা আছে এই টাকার পরে সবগুলো এম ভর যত ভর আছে সব ভর কয়বার করে, আমি যদি 2বার ঘুরে দিই 2বার ঘুরবে, 3বার ঘুরে দিলে 3বার ঘুরবে। ক্লিয়ার কিনা? তাহলে এটাই আমি তোমাকে বললাম যে একবার ঘুরেলে প্রত্যেকটা কোণা কয়বার ঘুরে একবার, 2বার ঘুরেলে 2বার। যেহেতু প্রত্যেকটা কোণার ঘূর্ণন সংখ্যা সেম হচ্ছে, ঘূর্ণন সংখ্যা সেম হচ্ছে, তার থিটা হবে সেম, থিটা সেম তো ওমেগা সেম, বুঝছো নাকি? কোন ক্ষেত্রে ওমেগা সেম? প্রত্যেকটা কোণার খেয়াল করো প্যাটার্ন আছে 2 রকম, কিন্তু কিরকম, একটা হচ্ছে সমকৌণিক বেগ ঘোরা এরকম, এটা হচ্ছে সমকৌণিক বেগ, আর একটা প্যাটার্ন হচ্ছে ধীরে ধীরে বেগের মান বাড়তিছে, এক্ষেত্রে কিন্তু কৌণিক ত্বরণ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কোণে কৌণিক ত্বরণের মান সেম, প্রত্যেকটা কোণে কৌণিক ত্বরণের মান সেম, কিন্তু প্রত্যেকটা কোণার এখানে কিন্তু এই যে আমি বলছি এই কোণা এই কোণা এই কোণা এই কোণা এই কোণা এই কোণা আমি একই ব্যাসার্ধের নেইনি, একই ব্যাসার্ধের হলে বেগের মান কি হবে, রৈখিক বেগের মান কি হবে সেম, কিন্তু আমি ভিন্ন ব্যাসার্ধ নিচ্ছি, এটা নিলাম R1, এটা নিলাম R2, এটা নিলাম R3। এবার যদি আমি ঘুরাই এই কোণা দেখবা স্লো ঘুরতেছে, এই কোণা একটু ফাস্ট, এই কোণা আরো ফাস্ট, হ্যাঁ লাস্টের যে কোণাটা এটা হচ্ছে বেশি ফাস্ট। বলো তো একটা সাইকেলে যদি তুমি যাও, সাইকেলে যদি তুমি যাও আর যদি একটা কার গাড়ি নিয়ে যাও, একই দূরত্ব অতিক্রম করতে কোন চাকা বেশি জোরে ঘোরা লাগে? কার গাড়ি। কেন? কারণ ও চাকা ছোট, ও একবার ইগে করলে যতটুকু যাবি এ কিন্তু তার থেকে একবারে ঘুরে বেশি যাবি, ও একবার ঘুরে যাবি কম আর একবার ঘুরে যাবি বেশি। তা আমি বলতে চাচ্ছি কি, আমি বলতে চাচ্ছি যার চাকা যত বড় এই যেখানে হ্যাঁ চাকার ব্যাসার্ধ যত বেশি হবে তত কিন্তু কি বেশি হবে, তত কিন্তু আর বেশি হবে, আর বেশি তো ভি বেশি বাবা। তাহলে আমি এতক্ষণে যে সামারিটা নিই সে হচ্ছে যে কি তোমাদের বোঝাতে চেষ্টা করলাম যে কোনো বস্তু যদি রোটেট করে তার এই 3টা জিনিস চেঞ্জ হয় না, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। একটা বস্তু যদি রোটেট করে এক এক ব্যাসার্ধের কোণার রৈখিক সরণ ভিন্ন, রৈখিক বেগ ভিন্ন, এক এক ব্যাসার্ধ বলছি কিন্তু রৈখিক ত্বরণ ভিন্ন, মনে থাকবি। এইবার আমরা এই প্রমাণগুলো ধাম ধাম করে প্রমাণ করে ফেলবো। প্রথম প্রমাণ এটা দেখ,
খুব দ্রুত গতি প্রমাণ করে ফেলবো, কারণ এটা বইয়ে আছে, আমার কিছু করার নাই, এগুলো তুলে নেওয়ার দরকার নাই। শুধু লেখো, দেখো আমি বলে দিচ্ছি, দেখো একটি বস্তু ঘূর্ণন গতিতে থাকলে, লিখে নাও, একটি বস্তু ঘূর্ণন গতিতে থাকলে ওই বস্তুর একটি বস্তু ঘূর্ণন গতিতে থাকলে ওই বস্তুর একটি বস্তু ঘূর্ণন গতিতে থাকলে ওই বস্তুর, এটা খুবই ইম্পর্টেন্ট কথা আমার কাছে মনে হয়, একটি বস্তু ঘূর্ণন গতি থাকলে ওই বস্তুর, সেটা সমকৌণিকভাবে ঘুরতে পারে, অসমকৌণিকভাবে ঘুরতে পারে। একটি বস্তু ঘূর্ণন গতিতে থাকলে ওই বস্তুর কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ পরিবর্তন হয় না। একটি বস্তু, আচ্ছা একটু ইয়ে করে দাও, দেখো তো কোনো কিছু মিসিং হয়েছে কিনা, দেখো একটু। একটি বস্তু ঘূর্ণন গতিতে থাকলে ওই বস্তুর সমস্ত ভর, সকল ভর, m1 m2 m3 সকল ভর আর কি, সকল ভরের কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ একই থাকে। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ একই থাকে, পরিবর্তন হয় না। একই থাকে মানে পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয়? রৈখিক। তাহলে তুমি লিখে নাও, প্রতিটি কণার লেখো, তবে প্রতিটি কণার অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কোণার, প্রতিটি কোণার অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কোণার, প্রতিটি কোণার অর্থাৎ, তুমি আবার বুঝে নিবে, ব্যাসার্ধ একই হলে তো সমস্যা। প্রতিটি কোণার অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কোণার রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ পরিবর্তন হয়। এই কথাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। ধরো এটা একটা বডি, 2D অথবা 3D, একটা তলে পথ থাকলে 2D, আর এটা যদি একটা ঢিল হয় তাহলে 3D। ঢিল মানে বুঝছো তো, ওই যে ইটে খোয়া পাথর, ঢিল কোনো শেপ থাকে না, ওরকম ঢিল। এই অক্ষের সাপেক্ষে এরকম অক্ষ, এটা ভর কেন্দ্রগামী হতে পারে, নাও হতে পারে, কোনো টেনশন নাই। আমরা একটু তোমাকে ভিজুয়ালাইজেশন দেই। এইভাবে রাখা হয়েছে বাবা, এইভাবে রাখা হয়েছে। আচ্ছা, এইভাবে রাখলে হবে, আবার এইভাবে রাখলে হবে, এভাবে রাখলে হবে, আবার এইভাবে রাখলেও কল্পনা করলে হবে, কোনো সমস্যা নাই। এটা কল্পনা করলে হবে, এটা কল্পনা করলে হবে। এবং কি, এটা যদি 3D শেপের বস্তু হয়, যেমন একটা ঢিল, এর মাঝখান থেকে কোনো অক্ষ গেছে বা সাইড দিয়ে কোনো অক্ষ গেছে, এটা কল্পনা করলেও চলতেছে, মানে রোটেট করলে হয়েছে। মূল কথা হচ্ছে কি, রোটেট করলেই হয়েছে। চলো যত দ্রুত সম্ভব বের করে নিয়ে আসতেছি তোমাকে। এই m1 ভরের কোণার ব্যাসার্ধ হচ্ছে r1, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ ধরবো, কিন্তু তাছাড়া বেগ তো ভিন্ন ভিন্ন বলতে পারবো না। এই কোণার m2 ভরের কোণার ব্যাসার্ধ হচ্ছে r2। এই সাইডে একটা ধরি, এই কোণা, এগুলো কিন্তু লম্ব দূরত্ব আর কি। r3, এখানে একটা কোণা ধরলাম যার ভর হচ্ছে m3, ব্যাসার্ধ কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে কি, এটা যদি রোটেট করে, এ যদি একবার রোটেট করে, তাহলে ইও কয়বার রোটেট করবি? একবার। ইও কয়বার রোটেট করবি? একবার। তাহলে এই তিনটা কোণার কিন্তু কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে? যেহেতু ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন, রৈখিক সরণ হবে এক রকম, রৈখিক বেগ হবে এক রকম, আবার রৈখিক ত্বরণ হবে এক রকম। তো গেল, আমরা প্রমাণ করতে চাই এই সমীকরণটা, এইটা আগে প্রমাণ করে নিব, তারপরে তুমি ধুম করে বসে দিবা। না, এটা না, এর উপরে আগে প্রমাণ করতে চাই এইটা, টক টাউ ইকুয়াল আই আলফা, এটা প্রমাণ করতে চাই। কি প্রমাণ করতে চাই বাবা? টক টাউ ইকুয়াল আই আলফা। কে প্রমাণ করবেন দেখো একটু। m1 ভরের বস্তুর উপরে প্রযুক্ত টর্ক টাউ1, যেহেতু m1 ভর, তাহলে নাম দিচ্ছি কি টাউ1 সমান টর্ক মানে কি গো, ছিল কি, দেখো দেখো দেখো, ঘূর্ণন অক্ষ, এটা ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আর বল, এর গুণফলের নাম কি? টর্ক। তাহলে এটা আমি কি লিখবো? টর্ক কত লিখবো? আমি লিখবো হচ্ছে, দেখো দেখো দেখো, F1
F1 তারপরে কি দিব বাবা R1 বুঝছো না বোঝনি যেহেতু 1 নাম্বার কোনা তাহলে এখানে বল পড়ছে কত আমি ধরো এখানে বল দিচ্ছি F বল তার কত অংশের উপর পড়ছে বা তার কত পার্ট পড়ে গেছে এক এক বস্তুর জন্য যেহেতু এখানে বল দিচ্ছি সাইডে বল দিচ্ছি এরকম করে সাইডে বল দিচ্ছি একটু বুঝে নিও সাইডে বল দিচ্ছি এখানে বল দিয়ে আমি ঘোরাচ্ছি এখানে বল দিয়ে ঘোরাচ্ছি এখানে বল দিয়ে ঘোরাচ্ছি টর্ক কি করে সমকোণিক বেগ ঘুরায় না বেগের মান ধীরে ধীরে কি হয়ে থাকে বাড়তে থাকে তাহলে আমি এইভাবে বল দিচ্ছি তাহলে আমি যে বল দিচ্ছি এক একটা কোণা পরে এক রকম বল পড়ে যাচ্ছে ভাবে বাড়ছে ডিসিপেট হয়ে যাচ্ছে তাহলে আমার বলো এটা কত হবে F1 R1 লম্বর বল পাইছি এটা F মানে কি গো M1 A1 R1 ওগো দেখো তো এখনো এখানে ঝকঝক করতেছে এ মানে কি গো আর আলফা তাহলে এখানে আমি কি লিখবো দেখো তো গো সুন্দর সুন্দর M1 হ্যাঁ R1 আলফা মান দিব না প্রত্যেকটা কোন আলফা কি এই যে ইনটু কি দেব R1 ফাইনালি আমি কি পাচ্ছি দেখো একটু M1 R1 স্কয়ার ইনটু আলফা তাহলে বলো দেখি এখানে টাউ 1 কত লিখবো বলো টাউ 2 কত লিখবো M2 R2 স্কয়ার আলফা টাউ 3 কত লিখবো M3 এটার জন্য M3 R3 তারপর স্কয়ার ইনটু আলফা খেয়াল করো এরকম কতগুলো কোণ আছে হাজার হাজার লক্ষ লক্ষ তাহলে এরকম বার করতে থাকবো টোটাল টর্ক কত হবে এখানে কাহিনী আছে আমি যদি বস্তুটাকে এইভাবে এক্স এর সাপেক্ষে রোটেট করাই এক্স এর সাপেক্ষে যদি রোটেট করাই একটু সুন্দর করে দেখো এক্স এর সাপেক্ষে যদি আমি একে রোটেট করাই ঘুরাই এক্স এর সাপেক্ষে যদি একে রোটেট করাই একটু ভালো করে দেখো তো প্রত্যেকটা এখানকার অনুপরমাণুগুলো একই প্যাটার্নে ঘুরছে নাকি একজন এদিকে আরেকজন এদিকে ঘুরছে দেখো তো সবাই একই প্যাটার্নে এভাবে ঘুরতেছে তাহলে এইভাবে যদি ঘোরে আমি আমি কি বলছি বলো থেকে এইভাবে যদি ঘোরে পাঁচটা জিনিসের ডিরেকশন এইভাবে বের করতে হয় নাম্বার 1 কৌণিক সরণ নাম্বার 2 কৌণিক বেগ নাম্বার 3 কৌণিক ত্বরণ নাম্বার 4 কৌণিক ভরবেগ নাম্বার 5 টর্ক তাহলে পড়ে গেছি আমি টর্কের মধ্যে তাহলে সবাই যেহেতু একই প্যাটার্নে ঘুরতেছে সব কোণার টর্কের ডিরেকশন হবে নিচে আরে ডানার দিকে সবল মারে না সাপে সবল মারে না তাহলে সব কোণা এখানে একই প্যাটার্নে ঘুরছে সবার টর্কের ডিরেকশন হবে নিচে এখন সব কোণার টর্কের ডিরেকশন কোন দিকে স্যার ওপরে তার মানে কি এরা যখন একটা যে প্যাটার্নে ঘুরবে সবগুলো কোণা এম ভরের কোণা একই প্যাটার্নে ঘুরবে তার মানে এই টর্কের দিকগুলো কি হবে সেম টর্কের দিক নিয়ে স্যার কথা বলছে কেন কারণ আছে আমি এই দিকে যদি 10 নিউটন বল দেই তার সাথে আরো 8 নিউটন বল দেই টোটাল এদিকে বল কত 18 কিন্তু আমি যদি কাজটা এরকম না করে যদি এরকম করি এদিকে 10 নিউটন বল দিলাম এদিকে দিলাম 8 নিউটন বল তখন টোটাল বল কত 2 কেন 2 আসলো কারণ এখানে বল একটা ভেক্টর রাশি এইদিকে যদি বলটা পজিটিভ হয় তাহলে এই বলটা কি হবে নেগেটিভ অর্থাৎ এইদিকে বলের মান ও দিক সহ যদি পজিটিভ হয় এইদিকে বলের মান হলো 8 আর দিক হলো কি নেগেটিভ তাহলে এই দিক ধরছি পজিটিভ এই দিক ধরছি কি নেগেটিভ একটা টর্ক উপর দিকে একটা টর্ক নিচ দিকে একটা হবে পজিটিভ আর একটা কি হবে কিন্তু এখানে সবগুলো টর্ক একই দিকে তাহলে সবগুলো কি হবে হয় পজিটিভ নাই তারপর আমার কি করা লাগছে সব যোগ সাবাস তাহলে এই কথাই কিন্তু আমি এখানে লিখবো এই কথাটা বইয়ে লেখা নাই বাট আমরা এখানে কিন্তু লিখবো কথাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় কি যেহেতু সবগুলি আরে ভাই আমি বুঝতে পারলি হলো তো সবগুলি এম ভর একই ভাবে মানে প্যাটার্নে ঘুরছে তাই প্রতিটি কোণার যেহেতু সবগুলি এম ভর একইভাবে ঘুরছে তাই প্রতিটি কোণার টর্কের দিক একই হবে অর্থাৎ মোট টর্ক টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস টাউ 4 এরকম ডট 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 বাবা এর থেকে সবগুলো তার যোগ করা লাগছে সবগুলোর মধ্যে কি আছে তাহলে আলফাটা কমন নিলাম কমন নিলে কি পাচ্ছি M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস আর লিখলাম না আমি ডট 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 দিলাম হোয়াট ইজ দিস এটা হচ্ছে এক্সিসের সাপেক্ষে পুরো বডির জড়তার ভ্রামক কত হবে বাবা তো টাউ সমান সমান M1 স্কয়ার এটা 1 নম্বর কোণে জড়তার ভ্রামক অক্ষের সাপেক্ষে ওই অক্ষের সাপেক্ষে এটা 2 নম্বর কোণে জড়তার ভ্রামক ওই অক্ষের সাপেক্ষে এবং যোগ করতে থাকলে পুরো বডির ওই অক্ষের সাপেক্ষে কি বাড়াবে জড়তার
ভ্রামক। তাহলে আমাদের কত হচ্ছে আই আলফা। বাট 1 মিনিট প্র্যাকটিস করার আগে 1 মিনিট, এটা শর্টকাটে তুমি এভাবে বাসায় প্র্যাকটিস করতে পারো। এটা 2-1 বার দেখলে শর্টকাট এভাবে প্র্যাকটিস করলে অঙ্ক করার আগে কীভাবে সেটা, তাহলে তোমার দক্ষতা বাড়বে। শর্টকাট কি সেটা দেখো একটু। ওগো এখান থেকে ওই পাশে পারবো, এখান থেকে ও পাশে পারবো কেমনি? এফ ইকুয়াল কি জানি গো আমরা এম এ, এটা একটা আর গুণ দাও ডান পাশে, এম এ বাম পাশে একটা আর গুণ দাও, এটা মানে তো টর্ক, বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে টর্ক টাও সমান। এবার খেয়াল করো এম এ মানে কি গো আর আলফা, এখানে থাকলে একটা আর, এ মানে আর আলফা থাকলে একটা আর, তাহলে টর্ক টাও সমান কত লিখবে এম আর স্কোয়ার আলফা, তাহলে টাও সমান কত লিখবে এম আর স্কোয়ার মানে কত আই আলফা। দ্যাটস ইট। কারণ মেইন কাজগুলো শেষ আমাদের। এটা মনে করো এল ইকুয়াল আই ওমেগা। এই m1 ভরের কোণার কৌণিক ভরবেগ কত হবে? প্রথম কোণার কৌণিক ভরবেগ কত হবে স্যার? L1 দেখো L1 সমান সমান কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ ভ্রামককে কৌণিক ভরবেগ বলে না, বলে গেছো? তাহলে আমি কি লিখতে পারি দেখো, R1 P1, এটা তো কৌণিক ভরবেগ ছিল ভাই, আর এর সাথে পি গুণ দিলে কৌণিক ভরবেগ পাই। তাহলে পি মানে কি গো R1 M1 V1, V1 মানে কি গো আর ওমেগা, তাহলে লিখো একটু R1 M1 V1 মানে আর ওমেগা, তাহলে R1 ওমেগা মান লাগবে না খালি ওমেগা লাগবে? ওমেগা লাগবে, কারণ প্রত্যেকটা কোন ওমেগা কি থাকে গেল। তাহলে কি লিখবো M1 R1 স্কয়ার ইনটু ওমেগা। তাহলে 2 নম্বর কোণের জন্য কৌণিক ভরবেগ কত হবে? M2 R2 স্কয়ার ওমেগা, তাই তো। 3 নম্বর কোণের জন্য L3 M3 R3 স্কয়ার ওমেগা, এইভাবে চলতে থাকবে। কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, সবাই একই প্যাটার্নে ঘুরতেছে, তাহলে মোট কৌণিক ভরবেগ কত হবে যতগুলো কোণ আছে সবার জন্য? L সমান হবে L1 প্লাস L2 প্লাস L3 ডট 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 ডট। এবার খেয়াল করো এখানে ওমেগা কমন নিব, লিখবো M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস ডট 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 ডট। এটা মানে হলো x এর সাপেক্ষে টোটাল বস্তুর জড়তার ভ্রামক। তাহলে আই ওমেগা, প্রমাণ শেষ। বাসায় যদি তুমি প্র্যাকটিস করতে চাও তাহলে এভাবে প্র্যাকটিস করবে। দেখো এবার প্র্যাকটিস করবা, পি মানে কি গো এমভি, পি ইকুয়াল এমভি, এ পাশে আর নিলাম এ পাশে আর নিলাম, আর ইন্টু পি মানে কৌণিক ভরবেগ এল। এবার এখানে খেয়াল করো এম ভি মানে কি আর ওমেগা ইন্টু আর, তাহলে এবার বাবা এম আর স্কোয়ার ওমেগা, এটা হলো আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল। এই এল সমান এম আর স্কয়ার মানে কি গো আই ওমেগা। বিষয় এটা গ্যাট গ্যাট করে একই চিত্রে পড়ে, এই কোণে যদি মুভ করতে থাকে এই কোণে থাকবে একটা গতিশক্তি, এই কোণে গতিশক্তি থাকবে, এই কোণে গতিশক্তি থাকবে, এই কোণে গতিশক্তি কত হবে? কাইনেটিক এনার্জি সমান সমান 1 এক নম্বর কোণার হাফ M1 V1 স্কয়ার, জানি না আমরা হাফ এম ভি স্কয়ার গতিশক্তি। তাহলে কি কি গতিশক্তি রে? রৈখিক গতিশক্তি, এটাকে কনভার্ট করে ফেলবো কৌণিকে। তাহলে কত হবে হাফ M1 থাক V1 মানে কি আর ওমেগা না, তাহলে R1 পারবি না বাবা, R1 ওমেগা তারপর কি দেবো স্কয়ার, তাহলে কি লিখবো হাফ M1 R1 স্কয়ার ওমেগা স্কয়ার, তাই তো। তাহলে 2 নম্বর কোণ গতিশক্তি কত হবে? কাইনেটিক এনার্জি 2 হাফ M2 R2 স্কয়ার ওমেগা স্কয়ার, এরকম চলতে থাকবে। লাস্ট কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি হাফ ওমেগা স্কয়ার কমন নিলাম, তাহলে কত হচ্ছে M1 স্কয়ার R1 স্কয়ার প্লাস M2 স্কয়ার R2 স্কয়ার ডট ডট ডট। এটা তাহলে এটা কি পুরোপুরি জড়তা ভ্রামক, তাহলে কত হলো হাফ আই ওমেগা স্কয়ার। তোমার খাতায় থাকলে একটু সুন্দর লাগবে খাতাতে দেখতে, এই জন্য এগুলো করে দাও, কিছুই না। অ্যানালজি দিয়ে তো মনে রাখতে পারবা। শর্টকাটে অ্যাপ্লাই করলে কি করবা? কাইনেটিক এনার্জি মানে কত শর্টকাটে যদি করো হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম ভি মানে কি আর ওমেগা তারপর স্কয়ার। এবার কি খেয়াল করো হাফ এখানে লিখবো এম আর স্কয়ার ওমেগা স্কয়ার, হাফ এম আর স্কয়ার মানে আই ওমেগা স্কয়ার, এই যে কাইনেটিক এনার্জি। এবারে তুমি সরাসরি
প্র্যাকটিস করতে পারো। সব রোটেশনের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, এটা খেয়াল করো, সব রোটেশনের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। দ্রুত করো। আমি যদি এখান থেকে একটু বল দিয়ে এটাকে ঘুরাই, আচ্ছা এদিকে যদি বল দিই তাহলে কি তো কাজ জানো কেমন বের করে? এফ ইন্টু এস। আমি যদি ঘুরাই বল দিয়ে, একটা নির্দিষ্ট বল দিয়ে যদি ঘুরাই তাহলে কি তো কাজ কেমন বের করবো? এটা তো রোটেশন। তাহলে কি তো কাজ বের করবো? এই পজিশন থেকে এই পজিশন নিয়ে যাবো, দেখো এই পজিশন থেকে এই পজিশন নিয়ে যাবো, তার মানে কোন সরণ ঘটাবো। তাহলে এটা আমার দণ্ড, একটু বুঝে নিও তাদের দ্রুত যাতে হচ্ছে আমাকে, এটা হচ্ছে আমার অক্ষ, এই বস্তুটাকে এই প্যাটার্নে নিয়ে যাচ্ছি, খেয়াল করো এই প্যাটার্নে নিয়ে যাচ্ছি। এটা যদি কোন সরণ কত হচ্ছে খেয়াল করো, থিটা। ধরো কত এল, এটা যদি কোন সরণ কত হচ্ছে বাবা? থিটা। এখানকার একটা কোণে ধরলাম, নাম তার এ1, এরকম অসংখ্য কোণা আছে। এমন কোণা এখান থেকে এখানে চলে গেছে, এখানে এমন কোণে চলে গেছে, এমন কোণা ইয়ে কত ব্যাসার্ধ কত হয়েছে? S1। এই যে এই ব্যাসার্ধ কত, সরি বৃত্তচাপ কত? S1। ব্যাসার্ধ কত? R1। তাহলে বলো তো দেখি এখান থেকে এখানে যদি যায় এমন কোণা এখান থেকে এখানে চলে গেছে, তাহলে আমাদের কৃত কাজ কত হচ্ছে? পরিধির উপর কৃত কাজ W1 সমান একটা ভর দিয়ে, এখানেও ধরলাম M2, তার একটা ব্যাসার্ধ থাকবে এই যে এখানে M2, এই কোণে যদি M2 হয়, এই দূরত্ব হচ্ছে R2, কোণে কত পাবে? এটা M2, দূরত্ব কত? R2, ছোট করে লিখলাম আর কি, দূরত্ব হচ্ছে R2। তাহলে একটা কোণ আগে বের করি, তাহলে W সমান F1 S1, বল একটু স্মরণ, এস ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর থিটা। তাহলে আমি লিখবো F1 R1 থিটা। কে থিটা ওয়ান লিখবেন না? না, প্রত্যেকটা কোণে কোণ সমান হয় সেম, এই কোণের কোণ সমান হয় থিটা, তাহলে এই কোণের কোণ সমান কত হয়েছে? থিটা। তাহলে এটা আমি তোমাকে লিখলাম। তাহলে W2 সমান কত লিখবো বলো তো দেখি বাবা? W সমান F2 R2 থিটা। তাহলে এইভাবে W3 যা থাকবে, তাহলে এইভাবে যাতে 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 যতগুলো কোণ আছে সবার জন্য বের করতে চাই, তাহলে কি লিখবো? মোট W সমান W1 প্লাস W2 প্লাস ডট 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 ডট। তাহলে এখান থেকে কি লিখবো? দেখো তো থিটা যদি কমন নেই, F1 R1 প্লাস F2 R2 প্লাস ডট 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 ডট। ওগো F ইন্টু আর মানে কি? এমন কোণের টর্ক, F2 ইন্টু R2 মানে কি? 2 নম্বর কোণের টর্ক। এইভাবে আমি কি সবগুলো টর্ক কি করে নেবো? যোগ করে নেবো। তাহলে থিটা সমান কত হচ্ছে? τ1 প্লাস τ2 প্লাস ডট 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 ডট। তাহলে এটা হচ্ছে থিটা সমান, সবগুলো কিন্তু একই প্যাটার্নে ঘুরছে, এম ভরের কোণা, এখানকার ভর এখানকার ভর এখানে সবাই তো একই প্যাটার্নে ঘুরছে, তাহলে সবগুলো কোণের টর্কের ডিরেকশন কি সেম। তাহলে মোট টর্ক টাউ সমান কত হবে? এটা হচ্ছে মোট টর্ক টাউ। তাহলে আমি ক্যালকুলেট করব টাউ থিটা, এটা হচ্ছে পুরো বডির জন্য, আর এটা ছিল কোণার জন্য, এটা হচ্ছে পুরো বডির জন্য। তাহলে W সমান এটা। বাসায় যদি শর্টকাট প্র্যাকটিস করতে চাও, শর্টকাট তাহলে কি করবে? শর্টকাটে প্র্যাকটিস করতে চাইলে, শর্টকাটে যদি প্র্যাকটিস করতে চাও তাহলে এভাবে প্র্যাকটিস করবে। দেখো একটু কাজ মানে কত? F ইন্টু এস। তাহলে এখানে আমি এফ এস এর জায়গায় লিখবো আর থিটা, F ইন্টু আর মানে কত বাবা? টর্ক টাউ ইন্টু থিটা এজ এ W। এই শেষ। এই যে তিনটা সমীকরণ দেখতে পাচ্ছ, তিনটা সমীকরণের মধ্যে আয় আছে, আমি মনে আরো দু একবার বলছি সম্ভবত। তাহলে এগুলা আয়যুক্ত সমীকরণগুলো কার জন্য প্রযোজ্য? বৃত্তাকার, বৃত্তাকার ও ঘূর্ণন গতির জন্য প্রযোজ্য। এই সূত্রগুলো ঘূর্ণন গতির জন্য প্রযোজ্য। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে আয়যুক্ত যত সমীকরণ আছে সবগুলো কি কিসের জন্য প্রযোজ্য? বৃত্তাকার ও ঘূর্ণন গতির জন্য প্রযোজ্য। এইটা দেখো সবগুলো কিন্তু আমি ঘুরাচ্ছিলাম এবং সবগুলোর মধ্যে আমি ওই আয় আনছি। তাহলে এরও কিসের জন্য প্রযোজ্য বলো? তাহলে আমরা বললাম কি যে আয়যুক্ত যত সমীকরণ আছে সবগুলো কিন্তু আমরা রোটেট করতেছিলাম সবগুলাই। তাহলে এই কার জন্য প্রযোজ্য বলো? এটা হচ্ছে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতির জন্য প্রযোজ্য। শেষ। এই বস্তু যদি ইঙ্গে করে যায় তাহলে এই যেন বিভিন্ন পয়েন্টে এল এর মান কেমনি বার করে? কোন ভরবেগের মান কি? এম বি আর সাইন থিটা। কিন্তু এটার জন্য কি আমি এই সূত্র ইউজ করতে পারবো? এল ইকুয়াল আই ওমেগা? না। এর কি জড়তা ভ্রামক আছে মনে হচ্ছে? না। এর রোটেট করলে জড়তা ভ্রামক থাকবে, এর কি আছে? তো এই কেসে আমার ইঙ্গে যাচ্ছে আর তুমি এই সূত্র ফালা চিন্তা করছো আমরা কেমনি করা যায়, কেমনি করা যায়, হবে না তো। তাহলে তোমাকে কোন সূত্র ফালাতে হবে? এম বি আর সাইন থিটা, ওই সূত্র ফালাতে হবে। তাহলে ওই সূত্র ফালে তোমাকে চিন্তা করতে হবে যে এল সমান যে এম বি আর সাইন থিটা।
তার মানে এগুলো আমাদের বৃত্তাকার গতির জন্য প্রযোজ্য। ওকে, খতম। এ ছবি থিটা, সিকোয়েন্স দেখো, মুখস্থ করো। আমি পড়াতে পড়ে মুখস্থ হয়ে গেলে তোমার কেন হবে না? ভি ও বি ওমেগা। এবার কি দিব? এস ভি দিলাম, তারপরে দেব এ আলফা, এম এফ, এম এ আই আলফা, পি এম ভি এল আই ওমেগা, ই কে বা কাইনেটিক এনার্জি ই কে হাফ এম ভি স্কোয়ার, এটা হবে ই কে হাফ আই ওমেগা স্কোয়ার, ডাব্লিউ এফ এস ডাব্লিউ টাউ থিটা। খতম। আরে কাজ ক্ষমতা শক্তি আসলে এমনিতে অটো হয়ে যাবে, কাজ ক্ষমতা শক্তি আসলে এমনিতে অটো হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। কাজ ক্ষমতা শক্তি আসলে ওটা এমনি অটো হয়ে যাবে। কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা করে দেওয়া লাগছে। চক্র গতির ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়। চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়, ঠিক আছে বাবা? শুরু করি। বলো দেখি, এখানে দুটা লিখবো, দুটার মধ্যে তোমাকে বুঝে নিতে হবে আসলে কি করতে হবে। দুটা 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 এদিকে তাকাও, দুটার পর তুমি লেখা সমানে লিখতে থাকবা, সমানে। দুটা খালি ভালো করে বুঝবা, এদিকে তাকাও। এটা হচ্ছে ডিস্ক, ডিস্কের এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ, যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে এম। ডিস্ক গেল কই? পাইছি, এই যে এটা বাবা। কত হয় জানো এটা? এম আর স্কোয়ার বাই 2, তাই না? খেয়াল করো, খেয়াল করো। তাহলে ডিস্কের এ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। ভালো খেয়াল করো এদিকে। এই অক্ষটা এখানে টানবো, এই টোটাল ভরকে এই অক্ষের সাপেক্ষে এমন এক জায়গায় রাখবো যাতে, আমি বলছি টোটাল এ ভরকে অক্ষের সাপেক্ষে এমন এক বিন্দুতে মানে রাখবো আর কি। ধরো পুরোটার ভর 2 কেজি, তাহলে এক বিন্দুতে আমি রাখবো 2 কেজি, যেখানে ব্যাসার্ধ থাকবে কে, কারণ চক্রগতির ব্যাসার্ধকে কে দ্বারা প্রসার হয়, যেন ব্যাসার্ধ হবে কে। তাহলে টোটাল ভরকে এমন এক দূরত্বে রাখবো কে ব্যাসার্ধ নিয়ে, টোটাল ভরকে, যাতে এই ব্যাসার্ধ সাপেক্ষে এই ভরের এই অক্ষের রেসপেক্টে যা হবে, আমি আর বলছি এই ভরের এই ব্যাসার্ধের সাপেক্ষে এই অক্ষের জন্য যে জড়তা ভ্রামক, সেই জড়তা ভ্রামক আর এটা যাতে সমান হয়। অর্থাৎ আই সমান এর সাপেক্ষে কত হবে? এম কে স্কোয়ার। খেয়াল করো, না 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 ওই আমার লিখে গেছে, থাপড়াও তো ধরে। তাহলে এবার খেয়াল করো, এম কে স্কোয়ার সমান, খেয়াল করো, এম আর স্কোয়ার ডিভাইড বাই 2, এম এম কাটা, কে এর মান হবে কত আমাদের? রুট ওভার আর স্কোয়ার ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে আর ডিভাইড বাই √2। খেয়াল করো, এখানে যদি মানটা বসায় আসলে কি জড়তা ভ্রামক এটার মতো পাবো, দেখি তো। তাহলে এখানে ব্যাসার্ধের মান কত? এটা। তাহলে দেখো এম আছে, হ্যাঁ, কে যাওয়াতে আমি লিখবো আর ডিভাইড বাই √2, এবার কি দেবো? স্কোয়ার। খেয়াল করো বাবা, এটা কত হচ্ছে? খেয়াল করো কত হচ্ছে? এম আর স্কোয়ার বাই 2। এই তো এখানকার জড়তা সেম। তাহলে এই কেসের জন্য এই আর ডিভাইড বাই √2 নাম হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। আবার দেখো, এটা একটা নিরেট গোলক, এই নিরেট গোলকের এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়? আই সমান 2/3। ও নিরেট বলছি না, তাহলে 2/5 এম আর স্কোয়ার, যেখানে ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে কত? আর। এই টোটাল ভরকে অক্ষের সাপেক্ষে ডানে অথবা বামে, সামনে পেছনে, যে কোনো জায়গায় এমন এক বিন্দুতে রাখবো যাতে ওই বিন্দুর রেসপেক্টে পুরো, ওই অক্ষের রেসপেক্টে পুরো এম ভরকে ঘুরেলে এর জড়তা ভ্রামক আর এর জড়তা ভ্রামক যাতে কি হয়? সেম হয়।
তাহলে এটা হচ্ছে অক্ষ, এই যে অক্ষ। তাহলে এই অক্ষের সাপেক্ষে এখানে রাখো বা এখানে রাখো বা যেখানে রাখো না কেন, এমন এক দূরত্বে রাখো যে দূরত্বে রাখলে এর জড়তাভ্রামক অর জড়তাভ্রামক সেম হয়। সেই শর্তে এই দূরত্ব না হবে কি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কি রাখলাম এম ভর, কি কে দূরত্বে। তাহলে আমি কি এই দূরত্ব বার করার জন্য আমি কি করব, এই সেই দূরত্ব যে দূরত্বে রাখলে টোটাল ভর বিন্দু ভরের সাপেক্ষে জড়তাভ্রামক কেমনি বের করি এম আর স্কয়ার দিয়ে। তাহলে এই এম ভরের জন্য এই ব্যাসার্ধ প্রতি জড়তাভ্রামক কেমনি বের করবো এম কে স্কয়ার দিয়ে। তাহলে আমি লিখবো আই সমান কত এম কে স্কয়ার। শর্ত কি এটা আর এটা সমান করার পর এই কে যে মান আর এর রেসপেক্টে পাবো তার নাম হবে চক্রগতির ব্যাসার্ধ। খেয়াল করো কত হচ্ছে 2/5 অর্থাৎ এম কে স্কয়ার সমান হচ্ছে 2/5 এম আর স্কয়ার। এম এম কাটা কে এর মান হবে কত রুট আবার 2/5 আর। বুঝছো না বোঝনি বাবা, এটা রুট করে দিছি, স্কোয়ার আছে রুট করে দিছি। তাহলে এরপর রুট পড়ছে, এরপর রুট পড়লে ভাই স্কোয়ার দিয়ে রুট কাটা, এই যেটা পারবে না, পারবে কি না, খালি ইয়ে জানা থাকা লাগবে কি ওই যে জড়তার ভ্রামক আর কি, বুঝছো তো। তাহলে আমাদের দেখি তো ফাঁপা গোলকের জন্য কি বলবা, দেখি তো বলতো ফাঁপা গোলক হলে বলো। ফাঁপা এটা গোলক, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই সময় কি জড়তাভ্রামক আই সমান কত 2/3 এম আর স্কোয়ার, তাই তো 2/3 এম আর স্কোয়ার। এই অক্ষের সাপেক্ষে এমন এক দূরত্বে আমি ভর রাখবো যাতে ভরগুলো রাখবো, ভর হচ্ছে কত বাবা এম, ব্যাসার্ধ কত আর। তাহলে এমন এক দূরত্বে ভরগুলো রাখবো আর কে ব্যাসার্ধ নিয়ে, যাতে আর জড়তাভ্রামক কত হয় এম কে স্কোয়ার। যাতে এই কে আর আর মধ্যে রিলেশন টানবো যে কোন দূরত্বে রাখলে এই কে কে কিন্তু এখান থেকে দূরত্ব পাওয়া যাবে, সে হচ্ছে কি এম কে স্কোয়ার সমান 2/3 এম আর স্কোয়ার। এম এম কাটা কে এর মান হবে আমাদের 2/3 উপরে ব্যাখ্যান রুট আবার সাথে বিঘে আর। শেষ, বলো দেখি। ইতিমধ্যে তোমরা মনে হয় অভিজ্ঞ হয়ে গেছো। এটার এই অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামক আই সমান কত 1/12 এম এল স্কোয়ার। তাহলে এর জন্য চক্রগতি ব্যাসার্ধ কত হবে, তো বাবা একে এমন এক জায়গায় ভরটা রাখো, এক জায়গায় ভরটা রাখো কে ব্যাসার্ধ নিয়ে যাতে এটা এর সমান হয়। তাহলে এম এর মানে কত আই সমান এম কে স্কোয়ার। তাহলে আমি লিখবো এম কে স্কোয়ার সমান 1/12 এম এল স্কোয়ার। যেহেতু এমসিকিউতে আসবে এভাবে ফর্মালিটি মেনটেন করতে হবে না, তুমি সেহেতু জড়তাভ্রামক আই সমান লিখবা এম কে স্কোয়ার, ওতে কে এর মান যে আসবে ওটা আমার চক্রগতির ব্যাসার্ধ। কিন্তু আমি যেহেতু ফর্মালিটি মেনটেন করতেছি তাই বারবার লিখে দিচ্ছি। তাহলে বাবা এটা কত এম এম কাটা, তাহলে ভাই কে এর মান কত হবে, কে এর মান 1/√12 এল। তো এটাকে আমার কি লেখা যায় 1/3/4 আর কি 2√3 ইন্টু এল। তাহলে বাবা এটা কত বলো দেখি, এটা এই অক্ষের সাপেক্ষে কত হয় আই সমান 1/3 এম এল স্কোয়ার। তাহলে অক্ষের সাপেক্ষে এমন এক দূরত্বে রাখো যাতে কত হয় কে এম ভরটা রাখো, তাহলে যাতে কত হয় আই সমান এম কে স্কোয়ার। তাহলে আমাদের কত হবে বলো এম কে স্কোয়ার সমান 1/3 এম এল স্কোয়ার। এম এম কাটা কে সমান কত হবে 1/√3 এল। তাহলে দেখো রিংয়ের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ রিংয়ের ব্যাসার্ধের সমান। রিংয়ের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ আগে তুলে লাও, গাদা লেগে লাও। রিংয়ের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ রিংয়ের ব্যাসার্ধের সমান। এদিকে 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 তাকাইছ এদিকে, এটা একটা ডিস্ক, ডিস্কের এই অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামক কি হবে, ডিস্কের এই অক্ষের সাপেক্ষে বাবা এটা হলো এম আর স্কোয়ার বাই 4, এটা হচ্ছে 5/4 এম আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আই। তাহলে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে, তার মানে যে কোনো অক্ষের সাপেক্ষে নির্ণয় করা যায়। তাহলে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে এম কে এম
তাহলে মামা কত হচ্ছে দেখো তো, আই সমান এম কে স্কোয়ার, তার মানে এম কে স্কোয়ার সমান 5/4 এম আর স্কোয়ার, এম এম কাটা, কে এর মান হবে কত √5/4 আর, ও মাই গড সরি, এটা অ্যান্সার। তার যে কোনো অক্ষের সাপেক্ষে হয়, পারবে না? এটা একটা গোলক, এটা একটা গোলক, এটা একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ আর, ভর এম, এই গোলকের ব্যাসার্ধ আর, ভর এম, ফাপা ফাপা ফাপা, এই গোলকের ব্যাসার্ধ আর, ভর এম। তাহলে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? তো প্রথমে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক না দেখো, তাহলে কি হবে স্যার? এ ফাপা গোলকের স্পর্শ দেখলে কত হয়? এটা কত? আইসিএম এম জি, আবার কি কয় আইসিএম ফাপা 2/3 এম আর স্কোয়ার। তাহলে এটা কত হবে? আই সমান 5/3 এম। কোন সমস্যা? পারবে? দেখি 5 দিয়ে স্পর্শ করে গেছে না? তাহলে I1 কত হবে? I1 কত হবে বাবা? কত হবে? 5/3 এম আর স্কোয়ার। সুন্দর। I2 কত হবে? 5/3, ভাই এটাও তো স্পর্শ করে গেছে, আর ওটা কি দেখেছে ভিতর দিয়ে? ইয়াস। তাহলে 5/3 এম আর স্কোয়ার, I3 ভিতর দেখেছে 2/3 এম আর স্কোয়ার। তাহলে টোটাল I1 প্লাস I2 প্লাস I3, তাহলে কত হচ্ছে বাবা? জড়তা ভ্রামক তো সরাসরি যোগ করতে হয়। তাহলে 5/3 এম আর স্কোয়ার প্লাস 5/3 এম আর স্কোয়ার প্লাস 2/3 এম আর স্কোয়ার। লা 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 লা, বাবা কটা আছে? দুটো। তাহলে আমি জানতে চাই এটা 10/3 এম আর স্কোয়ার, মানে এর সাথে 2 গুণ করছি, কিছুই না, প্লাস 2/3 এম আর স্কোয়ার। হ্যাঁ, লা 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 2 আর 12 তে 10 এম আর স্কোয়ার প্লাস 2 এম আর স্কোয়ার বাই 12/3 এম আর স্কোয়ার, এটা কাটা 4, তাহলে হচ্ছে 4 এম আর স্কোয়ার। একটা কথা মনে পড়ছে, কমো এটা লাইভ ক্লাস হয়েছিল WSPC-তে, এটা নাই, ডিস্ক দিয়ে দেওয়া আছে। তো এটা এমন ইয়ে দিছি, সেটা ক্লাসে শেখানো এখনো পর্যন্ত হয়নি। ওই ক্যাটাগরি জিনিসগুলো ওখানে দেওয়া আছে। লাইভ ক্লাসটা একটু আস্তে ধীরে নোট করে নিও, একটু জড়তা ভ্রামক না আরো এক্সট্রা কিছু শিখতে পারবা। ওকে, তাহলে এটা কি হলো? কি ওয়াও, কি এটা? ওয়াও, এটা হচ্ছে এই বস্তু জড়তার ভ্রামক, তাই তো? এবার খেয়াল করো, আমাদের শর্ত কি ছিল? টোটাল ভরকে একটা এক্সের সাপেক্ষে রাখবো। তাহলে I সমান কত হবে? 3m কে স্কোয়ার, বুঝুনি? হ্যাঁ, অক্ষ সবগুলো ভর রাখবো তো একটা ব্যাসার্ধ নিয়ে, তাহলে সবগুলো ভর কত? ইয়াম। তাহলে I সমান আমরা কি জানি? I সমান কত হবে? 3m কে স্কোয়ার, তাই না বাবা? এবার বলো দেখি, আবার I সমান আমি কত জানি? 4m আর স্কোয়ার। তাহলে কত হবে? 3m কে স্কোয়ার সমান 4m আর স্কোয়ার, ইয়াম কাটা, কে স্কোয়ার সমান হচ্ছে 4/3 আর স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে লিখে হবে কত? 2/√3 আর
তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি।